সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতায় বিএচবি ক্যাম্ব্রিয়ান বিজয় দিবসের আজকের অনুষ্ঠানে আমাদের আজকের এই তৃতীয় পর্বের যে বিষয় নির্ধারিত হয়েছে, সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবটি উত্থাপন করা হবে সেটি হচ্ছে জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। সরকারি দল হিসেবে এতে অংশগ্রহণ করছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা। আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বায়েজিদুর রহমান খান, মাননীয় আইনমন্ত্রী ফাতেমা নাজনীন, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ রবিউল হাসান। অন্যদিকে বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় বিরোধী দলীয় নেতা জয়ন্ত ভৌমিক, মাননীয় বিরোধী দলীয় উপনেতা অম্লান কিশোর মুন এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জয়ন্ত কর্মকার। আমাদের আজকের এই বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সুযোগ্য বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, সম্মানিত বিচারকরা হচ্ছেন কৃষিবিদ AHM সোলাইমান, সরকারি অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ইফফাত আরা নার্গিস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও পরিচালক, পরিকল্পনা উন্নয়ন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইম, রোকেয়া পারভিন জুই, প্রাক্তন বিতার্কিক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রবীণ সাংবাদিক, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান। আমাদের প্রধান অতিথিকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ এবং সেই সাথে আহ্বান জানাচ্ছি আজকের এই মক পার্লামেন্টের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা বায়েজিদুর রহমান খানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আপনার পরিষদ এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার অনুমোদন সাপেক্ষে আজকে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তার শিরোনাম এরকম: এই সংসদ মনে করে যে জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, লক্ষ্য করা যাক আমাদের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে একটু সংজ্ঞায়ন করা যায় কিভাবে। জাতীয় সংসদ দেশের আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রণয়নকারী সংস্থা, যা ওই দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে অথবা পরোক্ষভাবে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা পরিচালিত হয়। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে আজকের সংসদে আমরা জাতীয় সংসদ বলতে বাংলাদেশের জাতীয় সংসদকে বোঝাবো, অর্থাৎ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যুগে যে কতগুলো জাতীয় সংসদ ছিল সেই জাতীয় সংসদগুলোকে বোঝাবো। বিরোধী দল বলতে আমরা জানি, বিরোধী দল বলতেও আমরা এই সময় বাংলাদেশের বিরোধী দলকে বোঝাবো। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন যে সরকার গঠিত হয়েছিল সেই সব সরকারের আমলে যে বিরোধী দলগুলো ছিল সেই সব বিরোধী দলকে বোঝাবো। মাননীয় স্পিকার, কার্যকর সংসদ বলতে আমাদের আগে একটু বুঝতে হবে সংসদের কার্যক্রম কি। মোটা দাগে যদি আমরা চিন্তা করি, সংসদের কার্যক্রম হলো আইন প্রণয়ন করা, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করা, সর্বোপরি জনগণের হয়ে জনগণের প্রতিনিধিরা সংসদে কথা বলবেন। এটি সংসদের সবচেয়ে বড় কাজ। জনগণ তাদের কথা বলার জন্য, তাদের দুঃখ দুর্দশা কিংবা তাদের সুযোগ সুবিধা, তাদের দাবি দাওয়া ইত্যাদির জন্য জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে প্রেরণ করেন তাদের হয়ে কথা বলবার জন্য। এটি হচ্ছে আজকে আমরা বলতে চাচ্ছি জাতীয় সংসদের প্রধানতম কাজ, এবং এটি যদি সফল হয় সেক্ষেত্রে আমরা বলবো জাতীয় সংসদ কার্যকর হচ্ছে। মাননীয় স্পিকার, বহুদলীয় গণতন্ত্রের দেশে অনেকগুলো দল থাকে এবং সেই সব দলই নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। তার মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ থাকেন তারা সরকার গঠন করেন এবং যারা সংখ্যাগরিষ্ঠ থাকেন না তারা বিরোধী দলে থাকেন, এক বা একাধিক দলের, কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে। মাননীয় স্পিকার, সরকারি দল একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে জনগণের, কিন্তু বিরোধী দল মোটেও কম অংশের প্রতিনিধিত্ব করে না। আমরা যদি গত দুইটি সংসদ নির্বাচনের কথা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পেয়েছি প্রতি ক্ষেত্রেই বিরোধী দল 40% উপরে জনগণের প্রতিনিধিত্ব করেছে। মাননীয় স্পিকার, সুতরাং যেখানে বিরোধী দল প্রায় 40% কিংবা কম বেশি এরকম জনগণের প্রতিনিধিত্ব করে, সেই বিরোধী দল যদি সংসদে অনুপস্থিত থাকে, সেই বিরোধী দল যদি সংসদে ভূমিকা পালন না করে, সেই সংসদ কোনোদিনও কার্যকর ভূমিকা রাখতে পারে না। মাননীয় স্পিকার, এর জন্যই বলছি আমরা জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, সংসদ যে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি বিরোধী দলের অনুপস্থিতি। মাননীয় স্পিকার, আমাদেরকে ভুলে গেলে চলবে না, বিরোধী দল একটি দল নয়, শুধুমাত্র একটি ব্যক্তি নয়। বিরোধী দল বাংলাদেশের গণতন্ত্র বা যে কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান। কোনো ব্যক্তিগত অজুহাতে কিংবা কোনো ঠুনকো অজুহাতে বিরোধী দল সংসদ বর্জন করে বলতে পারে না, কারণ তাদের উপরে জনগণের প্রতিনিধিত্বের দায়ভার রয়েছে। মাননীয় স্পিকার, জনগণের হয়ে কথা বলার অধিকার তাদের রয়েছে,
কেউ একজন জেলে গেল কিনা, কাউকে কোথাও বসতে দেওয়া হলো কিনা, কারো ব্যক্তিগত কোনো কথায় আক্রমণ করা হলো কিনা, এই ঠুনকো অজুহাতে, শুধুমাত্র এই ঠুনকো অজুহাতে মাননীয় স্পিকার কখনোই বিরোধী দল তাদের উপর অর্পিত জনগণের দায়িত্ব অবহেলা করতে পারে না। মাননীয় স্পিকার, আরেকটি প্রশ্ন আমরা ইনফরমেশনে কি প্রশ্ন? আচ্ছা, আমরা যখন দেখি তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক কারণে যে মামলাগুলো দেওয়া হয়েছে, বিরোধী দল থেকে সরকারি দল থেকে সকল মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু বিরোধী দল থেকে করা হয়নি। তারা এই মামলা মাথায় নিয়ে কোর্টে হাজিরা দিবে আগে নাকি সংসদে হাজির হবে আগে, একটু বলে যান। মাননীয় স্পিকার, যখন কাউকে কোর্টে হাজিরা দিতে হয়, আমার জানা মতে সংসদ অধিবেশন চলাকালীন কোন সংসদ সদস্যকে কোর্টে হাজিরা দেওয়ার ওইভাবে বাধ্যবাধকতা থাকে না মাননীয় স্পিকার। তারপরেও যারা কোর্টে হাজিরা দিতে হচ্ছে তাদেরকে আমরা যদি ছাড় দেই, তাহলে বাকিরা কি উপস্থিত থাকছে না মাননীয় স্পিকার, বাকিরা উপস্থিত থাকছে না। এজন্যই এই সংসদ বর্জনের যে সংস্কৃতি, এই সংস্কৃতির ফলে যেটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের সংঘাতের রাজনীতি তৈরি হচ্ছে, রাজপথে সংঘাত সংঘর্ষের রাজনীতি শুরু হয়েছে। আর এই কারণে আমাদের সংসদ অকার্যকর থাকছে, গণতন্ত্র অকার্যকর থাকছে। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আগত বক্তা বাইজিদুর রহমানকে। এবার আহ্বান করছে আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা জয়ন্ত ভৌমিককে এই মক পার্লামেন্টে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করে দেখেন, প্রস্তাবটি উত্থাপিত হয়েছে জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, আজকে তাদের দায়িত্ব দেখানো উচিত ছিল যে সংসদ কার্যকর না হওয়ার পেছনে বিরোধী দল দায়ী, এবং আমরা স্পষ্টতই তার বিরোধিতা করছি। আমরা বলছি সরকারি দল দায়ী। মাননীয় স্পিকার, আজকে সংসদ অকার্যকর হওয়ার পেছনে যে এরকম তৈরি হচ্ছে তার সাথে আমাদের দ্বিমত নেই। আমাদের দ্বিমত এই জায়গায় যে দায়টি কার, অর্থাৎ এই দায়িত্বটা কে পালন করছে তার সাথে মাননীয় স্পিকার তাদের একটি বক্তব্য সুস্পষ্টভাবে আসেনি যে এর জন্য বিরোধী দল দায়ী। তারা শুধু একটি কথা বলেছেন যে বিরোধী দল সংসদে আসছে না, এবং তারা একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আজকে সমন্বয় যে সাধন করা উচিত ছিল যে বিরোধী দলের দায়টি কোথায় সেটি দেখিয়ে যায়নি। এখন আমি তার প্রশ্নের উত্তরটি দেবো যে বাধাটি কোথায় বিরোধী দলের। আমি প্রশ্ন করেছিলাম তারা মামলা যখন দেওয়া হয় তখন তিনি কোর্টে হাজির হবেন নাকি মাননীয় স্পিকার তিনি সংসদে হাজির হবেন। এই যখন অবস্থা, অর্থাৎ রাজনৈতিক বিবেচনায় যখন সকল মামলা সরকারি দল থেকে প্রত্যাহার করা হয়, বিরোধী দল থেকে করা হয় না, তখন মাননীয় স্পিকার তাদের সংসদে যাওয়াটা কতটা যৌক্তিক? অথবা আজকে যখন এই সরকার ক্ষমতায় আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তারা 3.5 বছর হয়ে যাওয়ার পরও তারা আজকে এই কথা রাখতে পারেননি। মাননীয় স্পিকার, একটু অপেক্ষা করুন। জি, যদি তাদের সংসদে আসার পরিবেশ না থাকে, ঠিক 90 কার্য দিবস অনুপস্থিত হলে সংসদ সদস্যপদ যখন চলে যায় অবস্থা হয়, সেই মুহূর্তে তারা কিভাবে উপস্থিত হন? তখন তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় স্পিকার। এই যে আজকে যিনি কথাটি বলেছেন এই কথাটি আমরা দেখতে পেয়েছি সংসদেও বলেছেন এবং সরকারি দল থেকে বলা হয়েছে যে যারা সংসদ সদস্য পদের জন্য আসছে। মাননীয় স্পিকার, এই যখন উস্কানিমূলক কথা বলা হয়, অথচ আপনি দেখেন সেই 90 দিনের সময় যদি সংসদে না যাওয়া হয় তখন একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, এবং তারপরে যদি বিরোধী দল সেই সংসদে নির্বাচন দিতে হবে 90 দিনের মধ্যে, তখন সেই নির্বাচনে যদি অংশগ্রহণ না করে তাহলে মাননীয় স্পিকার একদলীয় শাসন তৈরি হবে। সেটি কি চাচ্ছে কিনা আজকে সরকারি দল, সেটি আজকে ভাববার বিষয় মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার, আমি যেটি বলেছিলাম ডেপুটি স্পিকার দেওয়ার কথাটি, সেটি তিনি দেয়নি মাননীয় স্পিকার। তারপর একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসছি মাননীয়, অপেক্ষা করুন। যদি বিরোধী দল সংসদে উপস্থিতি না থাকে কখনোই বা কোনো অধিবেশনে কার্যকর ভাবে, তাহলে কি একদলীয় শাসনের অবস্থা তৈরি হয় না? মাননীয় স্পিকার, তখন একদলীয় শাসন তৈরি হয় না, কারণ বিরোধী দল কখনো কখনো যাচ্ছে এবং নোটিশ যখন দিচ্ছে তখন নোটিশটি গ্রহণ করা হচ্ছে না। মাননীয় স্পিকার, আমি একটি উদাহরণ দিব মাননীয় স্পিকার। যখন আমাদের শেয়ার বাজার কেলেঙ্কারি হয়, যখন দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি হয়, তখন যখন নোটিশটি দেওয়া হয় তখন মাননীয় স্পিকার সংসদে উত্থাপন হয় না মাননীয় স্পিকার। এবং আমরা দেখবো মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে আমরা প্রায় সময় শুনি কোরাম সংকটের কথা। সরকারি দলের 4/3 সদস্য থাকা সত্ত্বেও, সরকারি দলে বিরোধী দলের মাত্র 38 জন সদস্য থাকা সত্ত্বেও কেন কোরাম সংকট হয় মাননীয় স্পিকার? এই দায় কার? আজকে আশা করি তারা জবাবটি দিয়ে যাবেন মাননীয় স্পিকার। তারপরে একটু লক্ষ্য করবেন মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের মন মানসিকতা সম্পূর্ণ বিরোধী দলকে জব্দ করার যে প্রবণতাটা, অর্থাৎ সরকারি দল আরেকটি প্রশ্ন করবো তাদের কাছে যে তারা কেন এসি রুমের মধ্যে সরকারের বিরোধিতা না করে কেন রাস্তায় তাদেরকে নামতে হচ্ছে? কারণ তাদেরকে কথা বলার সুযোগটি দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার। দেওয়া হচ্ছে না বলে তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, কথা বলতে হচ্ছে মাননীয় স্পিকার। এবং সরকার দল বিরোধী দল সর্বোত্তম সবসময় চায় মাননীয় স্পিকার কথাগুলো বলতে, বিরোধিতাটি করতে, কিন্তু সরকার সেই সুযোগটি দিচ্ছে না, অর্থাৎ সংসদে যে পরিবেশটি সেটি তৈরি করছে না। আমরা দেখি সংসদে গেলে সবচেয়ে বেশি তুষামত হয় এবং এখন দেখা যায় যে জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আবার সংখ্যা বেশি হওয়ার কারণে সেই কটূক্তি শুনে সংসদে বসে থাকার কোনো যৌক্তিকতা আমি দেখি না, যেখানে মূল যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটি হয় না মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার, আজকে সংসদের যে কাজের কথা বলা হচ্ছে বা স্থায়ী কমিটির যে কাজগুলো, আজকে স্থায়ী কমিটি 2011 যে আইনটি পাশ করার কথা ছিল 2011 সালে, সেটি আজও পাশ হয়নি। অর্থাৎ মাননীয় স্পিকার, এবং আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে প্রথম যখন সংসদে আসে তখন স্থায়ী কমিটির সদস্যের মধ্যে 5 জনকে সভাপতি পোস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় স্পিকার এখন পর্যন্ত 3 জনকে দেওয়া হয়েছে, এবং যেই 3 জনকে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে কাজ করতে পারছে না। এই অবস্থান থেকে আমরা বলছি এর দায়িত্ব মাননীয় স্পিকার সরকারি দলের, বিরোধী দলের নয়। তাই মহাসংসদের জন্য প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। পর্যায়ে আহ্বান করছি মাননীয় মন্ত্রী, আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ফাতেমা নাজনীন ঋতুকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে বলার কিছু সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি দেখি যে সংসদে বিরোধী দলের ভূমিকাটা কি, প্রথমত যে দুটি বিশেষ ভূমিকা রয়েছে, তার ভিতরে প্রথম ভূমিকা হচ্ছে সরকারকে স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখে এই বিরোধী দল, এবং দ্বিতীয় যে ভূমিকাটি রাখি সেটি হচ্ছে বিরোধী দল সবসময় জনসমক্ষে জনস্বার্থমুখী যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো তাদের সম্মুখে তুলে ধরে। মাননীয় স্পিকার, আমরা যদি একটু বিরোধী দলের যে কর্মকাণ্ড সেগুলোর দিকে একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখবো যে স্বাধীনতা পরবর্তী সময় এখন পর্যন্ত যেসব বিরোধী দল আমাদের দেশে ছিল, তাদের কর্মকাণ্ড যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা যে সবসময় দেখা যায় সংসদ বিমুখী হয়ে তারা সবসময় রাজপথ মুখী হয়েছেন। কেননা তারা সবসময় তাদের অধিকার আদায়ের জন্য সবসময় তারা সংসদে নয় বরং রাজপথে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আমরা যদি হরতালের চিত্রটা লক্ষ্য করি যে বিগত বছরগুলোতে যে বাংলাদেশে এযাবৎ আমরা লক্ষ্য করব যে বর্তমান সময়ে সংসদে 3/4 সরকারি দলের সদস্য আছে, এবং এত সদস্য থাকা সত্ত্বেও কেন কোরাম সংকট আমাদের মাঝে মাঝেই শুনতে হয়? সরকারি দলের সদস্যরা কেন আসেন? আমার বক্তব্যে থাকবে এটা। মাননীয় স্পিকার, এরপর আমরা আসি যে হরতালের ব্যাপার, যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 1278 দিন হরতাল পালন হয়েছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় 1,50,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এবং আমরা জানি যে এই হরতালের কারণে বর্তমানে বাংলাদেশের জিডিপি হ্রাস হয়েছে প্রায় 3 থেকে 4%। মাননীয় স্পিকার, এই দায়ভারটা কার? এই দায়ভারটা অবশ্যই আমাদের বিরোধী দলের নেতা নেত্রীদের, কারণ তারা সবসময় জনগণের স্বার্থবিমুখী কাজ করে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য সবসময় কাজ করেছে। মাননীয় স্পিকার, আমরা জানি যে হরতালের কারণে কি কি সমস্যা হতে পারে। হরতালের কারণে বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থা ভেঙে পড়ছে, সেই সাথে জনদুর্ভোগ বাড়ছে আশঙ্কাজনক হারে। মাননীয় স্পিকার, এবার আমরা বলি যে আসলে হরতালের মাধ্যমে বিরোধী দল কি চাচ্ছে। আমরা জানি যে মাননীয় স্পিকার, বিরোধী দল সবসময় সংসদে কিংবা সংসদের বাইরে সবসময় একটি কথা বলে থাকেন, তারা হচ্ছে সবসময় জনস্বার্থের জন্য কাজ করে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা সবসময় দেখি যে তাদের দলীয় যখন নেতাকর্মীরা গুম হয়ে যায় তখন তারা হরতাল ডাকেন, কিন্তু আমরা দেখি যে লিমনের মতো যখন সাধারণ নাগরিকরা যখন বিনা দোষে গুলিবিদ্ধ হয় তখন তাদেরকে হরতাল কেন, আমরা তখন তাদের কোনো কথা বলতেও দেখি না। মাননীয় স্পিকার, এই সরকারের আমলে মাত্র 14টি হরতাল হয়েছে, এবং এই 14টি হরতাল হওয়ার ক্ষেত্রেও সরকারের যে ভূমিকাটি ছিল মাননীয় স্পিকার দমন পীড়নের ক্ষেত্রে, বিরোধী দলকে প্রতিহত করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই বিরোধী দলের ভূমিকাটি কি আছে কিনা যে হরতাল করার সুযোগটি তার থাকবে? মাননীয় স্পিকার, আমরা সামগ্রিক হরতাল মানে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত হরতাল ডাকার কারণগুলো আমরা ব্যাখ্যা করেছি। মাননীয় স্পিকার, আমরা জানি যে বিরোধী দল সবসময় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই হরতাল ডেকেছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে এই যে সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে সংসদে ব্যয় হয় প্রায় 42,000 টাকা প্রতি মিনিটে। মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন কোরআন সংকটের কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। কোরআন সংকটের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় দাঁড়িয়েছে 18,71,00,000 টাকা। মাননীয় স্পিকার, এই যে ক্ষতিটা, এটার সামগ্রিক চাপটা পড়েছে আমাদের দেশের জনগণের উপর, এবং এটা বিরোধী দল চাপিয়েছে, এবং এই দায়ভার বিরোধী দলের উপরে। তাই মাননীয় স্পিকার, সংসদকে কার্যকরী করতে হলে জনসম্মুখে যদি তাদেরকে তাদের অবদানটা তুলে ধরতে হয় তাহলে অবশ্যই সংসদে গিয়ে তাদেরকে কথা বলতে হবে। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি যে সংসদ অকার্যকর হওয়ার জন্য বিরোধী দলই প্রধান ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, আমাদের দেশে বিরোধী দল সবসময় বিরোধীদের খাতিরেই তারা বিরোধিতা করে। মাননীয় স্পিকার, আমরা জানি যে সরকার অনেক কল্যাণমূলক কাজও করে থাকে জনস্বার্থের জন্য, কিন্তু সেগুলোর কোনো স্বীকৃতি তথা তার কোনো প্রশংসা আমরা বিরোধী দল থেকে পাই না। মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমরা সমুদ্র সীমা জয় করেছি। মাননীয় স্পিকার, আমি 10 সেকেন্ড সময় শেষ করছি। মাননীয় স্পিকার, আমরা সমুদ্র সীমা জয় করেছি। সেই সমুদ্র সীমা জয় করে এটা আমাদের দেশের তথা আমাদের আপামর জনগণের জন্য একটি সাফল্য বয়ে এনেছে বিশ্ব দরবারে, কিন্তু আমরা আমাদের বিরোধী দলের কাছ থেকে এর জন্য কোনো প্রশংসামূলক বাণী কিংবা এর কোনো স্বীকৃতি পাই না। মাননীয় স্পিকার, তাই আবারও বলছি যে সংসদ অকার্যকর হওয়ার জন্য বিরোধী দলই দায়ী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিএসবি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেট্রোপলিটন, কিংস, উইনসাম এবং ক্যামব্রিয়ান কলেজে ভর্তি চলছে। যে সকল শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন এবার আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা অম্লান কিশোর মুনকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আছে মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আছে মহান সংসদে মাননীয় সরকারি দলের মাননীয় আইনমন্ত্রী কথা শুনে আমার খুবই ওনাকে অভিনন্দন জানাতে ইচ্ছা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার জ্ঞাতার্থে কয়েকটি ভুল ইনফরমেশন তিনি যে দিয়ে গেছেন সেটি আমি তুলে ধরবো। মাননীয় স্পিকার, সেটি হচ্ছে উনি কোরআন সংকটের কথা বলে গেছেন, কিন্তু একটা জিনিসকে আমরা জানি কিনা জানি না, সেটি হচ্ছে কোরআন সংকটের জন্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সরকারি দল দায়ী। অর্থাৎ মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমরা বলতে পারি সংসদ যদি অকার্যকর হয়ে থাকে এই ক্ষেত্রে সরকারি দল দায়ী। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আজকে তারা হরতালের কথা বলছেন। আমরা 12ই মার্চের সমাবেশের কথা হয়তো বা সবাই ভুলে গিয়েছি। সেই সময় 12 মার্চে যখন সমাবেশ ডাকা হয়, সেখানে যখন বিরোধী দল তাদের বিভিন্ন আলোচনা নিয়ে, ইস্যু নিয়ে তারা কথা বলতে চেয়েছিল, সেই মুহূর্তে কিন্তু একটি কৃত্রিম হরতাল সৃষ্টি করেছিল এই সরকারি দল, অর্থাৎ সেখানেও দায়ী হচ্ছে এই সরকারি দল। মাননীয় স্পিকার, আমরা আজকে একটু অপেক্ষা করুন। কোরাম সংকট যদি নাও হয়, শুধুমাত্র সরকারি দলের উপস্থিতিতে কি সংসদ কার্যকর হয়? মাননীয় স্পিকার, আমাদের আজকে প্রশ্নটি হচ্ছে সেই জায়গায়, আজকে যখন আমাদের বিরোধী দল থেকে বলা হয়েছে, আজকে আমাদের দেশে যখন সরকার আসে, সরকার যখন একটি দেশের অভিভাবক, সরকারি দায়িত্ব হচ্ছে বিরোধী দলের কথা শুনে বিরোধী দলকে তাকে নিয়ে এসে একটি সংসদকে কার্যকর করা। সেখানে ব্যর্থ হয়, অবশ্যই সেখানে সরকারি দল দায়ী এবং কোরাম সংকটের জন্য অবশ্যই সরকারি দল দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, আজকে যখন হরতালে, যখন 12 মার্চের সমাবেশে যখন একটি কৃত্রিম হরতাল সৃষ্টি করা হয়, সেখানে কিন্তু সরকারি দল দায়ী থাকে। মাননীয় স্পিকার, আজকে তারা বলছেন রাজপথমুখী হওয়ার কথা। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি বিভিন্ন ইস্যুতে যখন রাজপথমুখী হয়, আমরা আন্দালিব রহমান পার্থর কথা জানি। আন্দালিব রহমান পার্থ একজন গঠনমূলক বক্তা হিসেবে আমরা সবার কাছে পরিচিত। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেয়েছি, সাম্প্রতিক সময়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই ক্ষেত্রে মাননীয় স্পিকার, আমরা যদি বলি সংসদ যদি অকার্যকর হয়ে থাকে, সেই ক্ষেত্রে সরকারি দল দায়ী। মাননীয় স্পিকার, কেউ যদি নাশকতার সঙ্গে জড়িত থাকে, আইন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে কি তাকে আইনের আওতায় নেওয়া যাবে না? ধন্যবাদ। আপনি কতটুকু নিশ্চিত হয়ে বলতে পারেন আন্দালিব রহমান পার্থ কিংবা যারা আজকে গঠনমূলক বক্তা রয়েছে, তারা কিভাবে কতটুকু নাশকতামূলক? বিষয়টি বিচারাধীন, অবশ্যই আমরা এটিকে, এই অভিযোগকে উড়িয়ে দিতে পারি না বিচারাধীন। মাননীয় স্পিকার, আপনার কাছে জানাচ্ছি যে আজকে যে বিচারাধীন বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা কখনোই সংসদে ডেকে এনে আমরা আজকে সংসদ পরিস্থিতিকে আমরা ঘোলাটে করতে পারি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা বলছেন, আজকে আমাদের দেশের যারা রাজনৈতিক, আমাদের দেশের যারা সাংসদ রয়েছে, তারা আজকে রাজপথে নামছে। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, আমরা যখন দেখি তারা বিভিন্ন সময় যখন বিদ্যুৎ এবং পানি নিয়ে যখন সরকারি দল, যখন বিরোধী দল রাস্তায় নামে, তারা যখন আলোচনা করে, এবং ফলশ্রুতিতে আমরা কি দেখতে পারি, সাম্প্রতিক সময় নারী সাংসদের গায়ে পুলিশ হামলা চালিয়েছে। এই ক্ষেত্রে সরকার কতটুকু চায় বিরোধী দল এই সংসদে এসে সংসদকে কার্যকর করুক? এই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী হচ্ছে সরকারি দল। মাননীয় স্পিকার, সাম্প্রতিক সময় আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, যখন বিরোধী দল যখন চেষ্টা করে সংসদে এসে কিছু বলার জন্য, কিছুদিন পরে বক্তৃতা দেয় যে সরকারি দল বলে যে আজকে তাদের আসন বাঁচানোর জন্য তারা নাকি এখানে এসেছে। তাহলে আমরা বলতে পারি তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে, ফলশ্রুতিতে আমরা পরের দিন কি দেখতে পারি, যে উস্কানিমূলক বক্তব্যের ফলে সেই বিরোধী দল সংসদে আসে না। এই ক্ষেত্রে দায়ী হচ্ছে সরকারি দল। মাননীয় স্পিকার, আমরা একটি জিনিস কি হচ্ছে, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে সরকার বিরোধী দল রয়েছে, তারা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিংবা ইস্যু নিয়ে তারা যখন রাস্তায় নামতে যাচ্ছেন, তখন সরকার থেকে বিভিন্ন পত্রিকা আসছে যে তাদেরকে চাপে রাখার জন্য সরকার এখন চেষ্টা করছে। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকার চায় এই বিরোধী দলকে চাপে রেখে তাদেরকে রাস্তায় নামাতে, নয়তো তাদেরকে কারাগারে পাঠাতে। কখনোই তারা চায় না এই বিরোধী দল সংসদে আসুক, সংসদে এসে গঠনমূলক বক্তব্য দিক, এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুক। সুতরাং মাননীয় স্পিকার, আমরা যে জিনিস দেখতে পাচ্ছি, সব ক্ষেত্রেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আজকে যে সংসদটি অকার্যকর রয়েছে, তার জন্য সরকারি দল দায়ী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অম্লান কিশোর মুনকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে তার বক্তব্য প্রদান করার জন্য। ফিরে আসছি সরকারি দলের দিকে, আহ্বান করছি মাননীয় সংসদ সদস্য সরকারি দলের মোহাম্মদ রবিউল হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য। একটি দেশের বিরোধী দলের দায়িত্ব হচ্ছে বাজেট অধিবেশনে গিয়ে সেই বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার সমাধান বের করা এবং এই বাজেটে কি ত্রুটি রয়েছে সেগুলো বের করা। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিরোধী দল পরপর 3 বার এই বাজেট অধিবেশন পরিত্যাগ করেছে, এবং যখন এবারের মতো তারা সেই একই পথে হাঁটছে, ঠিক তখনই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছেন, তার শিরোনামটি এরকম: জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, আজকে তারা যে বক্তব্য রেখেছেন, তারা বলছেন যে বিরোধী দল কথা বলার সুযোগ পাচ্ছে না, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তারা বলে যায় যে কত সংখ্যক সদস্য হলে বিরোধী দলকে সক্রিয় বিরোধী দল বলা যাবে। মাননীয় স্পিকার, আমরা এতটুকু উত্তর চাচ্ছি যে বিরোধী দলের বাধা কোথায়, তারা এখনো জব দিয়ে যেতে পারেনি। কারণ মাননীয় স্পিকার, সংসদের গেট বিরোধী দলের জন্য বন্ধ না। তারা উদাহরণ দিক যে সংসদের বিরোধী দল যাওয়ার পর তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। মাননীয় স্পিকার, আমরা এরকম অনেক উদাহরণ দেখতে পাই যেখানে বিরোধী দলের নেত্রীকে 1 ঘন্টা 40 মিনিট গত সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং মাননীয় স্পিকার, এই অবস্থা তারা কিভাবে বলেন যে সংসদে যাওয়ার পরে বিরোধী দলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না? মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সংসদের দিকে একটু আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি যে অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা দেশ পাকিস্তানের যখন ওসামা বিন লাদেনকে নিহত করা হয়, তখন সেই হত্যাকাণ্ডকে অবৈধ হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো যখন একই সাথে নিন্দার ঝড় বয়ে নিয়ে আসে, ঠিক তখনই শাকির আফ্রিদির সাজা হয় এবং ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দেশে যদি আমরা তাকাই, যুদ্ধ অপরাধের মতো একটি স্পর্শকাতর বিষয় আমরা কখনো রাজনৈতিক দলগুলো একসাথে দাঁড়াতে পারি না। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করে দেখবেন, গণতান্ত্রিক দেশে সবাই নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য সংসদ কার্যকর জরুরি। তাহলে আপনি একটু বলেন, সরকারি দল, বর্তমান সরকারি দল বিরোধী দলকে সংসদে আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, তাদের কি কি দাবি দাবা মেনে নিয়েছে? মাননীয় স্পিকার, আজকে সংসদে আসার জন্য বিরোধী দল যে যে দাবিগুলো করেছে, সে প্রত্যেকটা দাবিকে মেনে নেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তাদেরকে আসন, তারা বলেছেন আমাদের সামনে আসন, আমাদেরকে পিছনে আমরা বসবো না। প্রত্যেকটি দাবি যখন মেনে নেওয়া হয়েছে, তাদেরকে বলার জন্য যখন যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তখন যদি তারা বলে যে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এটা আসলে অবান্তর। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের
ভারতের দিকে থাকে তাহলে দেখতে পাচ্ছি যে লোকপাল বিল নিয়ে যখন সারা ভারতে আন্দোলন শুরু হয়েছিল, আন্না হাজারার কর্মকাণ্ডে যখন বিরোধী দল সক্রিয় হয়েছিল, ঠিক তখন সারা ভারত জুড়ে আন্দোলন আরো জোর হয়েছিল। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলগুলো কোন বিষয় নিয়ে আলোচনা করছে? বিরোধী দলগুলো আলোচনা করছে তত্ত্বাবধায়ক সরকারের কথা নিয়ে, তারা বলে গেলেন। এর আগে যে যারা বিরোধী দল ছিল তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেছেন, তার আগে যারা বিরোধী দল ছিল তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেছে। মাননীয় স্পিকার, এটা আমাদের দেশে একটা অমীমাংসিত বিষয়, এবং এই অমীমাংসিত বিষয়টা তারা মীমাংসিত করার জন্য রাজপথে দাবিতে আছেন। তারা কখনো সংসদে আসছেন না, যেহেতু রাজপথে তারা এই আন্দোলন করছেন, তারা কখনোই সংসদের আঙিনে মারাচ্ছে না। কার্যতই এখানে সংসদ অকার্যকর থেকে যাচ্ছে, এবং সংসদ অকার্যকর থেকে যাচ্ছে বলেই 1/11 ঘটনা আমাদের সম্মুখীন হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের কাজ হচ্ছে সংসদে এসে সরকারি প্রত্যেকটা কাজের জবাবদিহিতামূলক উত্তর দেওয়া এবং সরকারকে সহযোগিতা করা। যেহেতু সরকার, বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার, সেই ছায়া সরকারের জায়গা থেকে আজকে আমাদের দেশের বিরোধী দলগুলো কখনোই কোনো শক্ত অবস্থান নিতে পেরেছে কিনা। মাননীয় স্পিকার, আজকে তথ্য দিচ্ছি, বাংলাদেশে একটি বিরোধী দল না মাননীয় স্পিকার, একাধিক বিরোধী দল। যদি একাধিক বিরোধী দল বিরোধিতার জায়গা থেকে সরকারের প্রত্যেকটি কাজের গঠনমূলক সমালোচনা করে, যদি তারা রাস্তায় আন্দোলন না করে এবং সংসদে এসে সেই কথাগুলো বলে, তাহলে মাননীয় স্পিকার আজকে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে তাদেরকে সংসদে আসতে কোথায় বাধা। নিশ্চয়ই সরকার আজকে সংসদের মেইন যে দরজা রয়েছে সেটা বিরোধীদের জন্য বন্ধ করে রাখেনি। মাননীয় স্পিকার, আজকে তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো 10 সেকেন্ড সময় দিচ্ছি, আজকে যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছেন, আমি আসলে কোনো সুস্পষ্ট বক্তব্য তাদের কাছে পাইনি যে সরকার কেন কোথায় বাধা দিচ্ছে বিরোধী দলকে, বিরোধী দলের কোথায় আসতে বাধা। এই সুস্পষ্ট বক্তব্য যদি তারা দিয়ে যান এবং তারা যদি বলে দিতে পারেন আসলে সরকার কখনোই চায় না যে বিরোধী দল বিষয়ক একটি সংসদ হোক এবং গণতন্ত্রমূলক সংসদ হোক, এটা যদি তারা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে চান তাহলে আমরা মেনে নিব। কিন্তু মাননীয় স্পিকার এখন কোনো তারা বক্তব্য দিয়ে যাননি। সুতরাং মাননীয় স্পিকার, সর্বোপরি আমরা বলতে পারি যে বিরোধী দলের জন্য জাতীয় সংসদ সক্রিয় হয় না এবং আজকের এই সংসদে এই বিষয়টি পাশ হবে। ধন্যবাদ। এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জয়ন্ত কর্মকারের কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী এসে খুব সহজেই একটি প্রস্তাব উপস্থাপন করলেন যে সরকার দল নাকি এক্ষেত্রে সফল, বিরোধী দল দায়ী এই জাতীয় সংসদ কার্যকর না করার ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমরা খুব সহজেই বলছি বিরোধী দল দায়ী। কেন দায়ী সেই কারণগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি বারবার কিভাবে জব্দ করার চেষ্টা করা হয় বিরোধী দলকে এবং তাদের নানাভাবে চাপে রাখার চেষ্টাটি করা হয়, এবং পক্ষান্তরে সরকার দল থেকে যেটি দেখিয়ে যাওয়া খুবই জরুরি ছিল মাননীয় স্পিকার, সেই বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই বিরোধী দলকে সংসদে আনার জন্য সরকার আসলে কি কি পদক্ষেপ নিয়েছে ইতোপূর্বে সেটি কিন্তু তারা তুলে আনেনি, এবং সেই পদক্ষেপের মাধ্যমে আসলে কিভাবে বিরোধী দল সংসদে আসছে না সেই বিষয়টি তারা কিন্তু তুলে আনেনি। মাননীয় স্পিকার, আমরা দেখাচ্ছি এই যে বিরোধী দল থেকে যে দাবিগুলো উপস্থাপন করা হচ্ছে, এই দাবিগুলো আসলে জনগণের যে দাবি সেই দাবির সাথে মিলে যায়। মাননীয় স্পিকার, আমি বলছি এই সরকারটির কথাই যে জনগণের অধিক ভোট নিয়ে যখন এই সরকারটি ক্ষমতায় আসলো মাননীয় স্পিকার, তারপর থেকে জনগণের যে দাবিগুলো ছিল তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সংসদে এসে কথা বলতে বিরোধী দলের সমস্যাটা কোথায়? তারা রাজপথে কথা বলছেন, তারা কেন সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কথা বলছেন না? সংসদেও অনেকবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু যখন ব্যক্তিগত আক্রমণটি চালানো হয়, যখন একজন মরহুম নেতাকে নিয়ে আক্রমণটি চালানো হয় তার পরিবারের সম্পর্কিত তথ্য নিয়ে মাননীয় স্পিকার, তখন আসলে এই জাতীয় বিষয়গুলো সরকার দল থেকে উঠে আসে না। মাননীয় স্পিকার, আমি যেটি বলছিলাম যে জনগণের যে দাবিগুলো, অর্থাৎ যোগাযোগ খাত, বিদ্যুৎ খাত, তারপর দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে মাননীয় স্পিকার, এই দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, এবং দেখতে হবে বিরোধী দল এই দাবিগুলোর সাথে একমত কিনা। মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই সরকার নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটা ক্ষেত্রে এই দাবিগুলোর সাথে সম্পৃক্ত হয়ে বিরোধী দল কিন্তু সরকারের বিরুদ্ধে তারা অনাস্থা প্রদর্শন করছে। যখন তারা সংসদে যোগ দিচ্ছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সংসদের বেতন ভাতা, বিদেশ ভ্রমণ, এমনকি শুল্কমুক্ত গাড়ি সুবিধা পর্যন্ত তারা নিচ্ছে, তাহলে এটি তারা কোন বিবেকবোধ বা দায়বোধ থেকে নিচ্ছে? মাননীয় স্পিকার, এ প্রসঙ্গে একটি কথাই বলবো। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে বিরোধী দলকে কিভাবে চাপে রাখতে হয় সরকার তা ভালোভাবেই জানে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি এভাবে একটি বক্তব্য দেয়, সেই বক্তব্য শোনার পর বিরোধী দল থেকে আসলে কি ধরনের বিষয়টি আসতে পারে মাননীয় স্পিকার, অর্থাৎ তারা সংসদে যাবে কি যাবে না সেই বিষয়টি অনেকটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। মাননীয় স্পিকার, আমি যেটি বলেছিলাম যে জনগণের দাবির সাথে এই বিরোধী দল যে কথাগুলো বলছে সেটি মিলে যায় কিনা, হ্যাঁ যাচ্ছে মাননীয় স্পিকার, এবং সেই দাবিগুলোর নিয়ে যখন সরকার আসলে সেটি পূরণ করতে চাচ্ছে না, অর্থাৎ নানা ধরনের অজুহাত দেখাচ্ছে মাননীয় স্পিকার, সেই বিষয়টি আসলে আমাদের ভাবিয়ে তোলে যে আসলে কে দায়ী। মাননীয় স্পিকার, বিরোধী দলের যে ভূমিকাটি সেটি সবসময় গঠনমূলক সমালোচনা করবে সরকারের, কিন্তু সরকার যদি এমন করে যে তাদের সমালোচনাটি সহ্য করার মতো সামর্থ্য তাদের না থাকে মাননীয় স্পিকার, তাহলে কি করে সংসদটি কার্যকর
কার্যকর হবে এটি প্রশ্ন থেকে যায় মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার আমি বলেছি গত 3 বছরে মাত্র 14টি হরতাল হয়েছে মাননীয় স্পিকার, এবং 14টি হরতাল হওয়ার পরেও যে বিক্ষোভ কর্মসূচিগুলো বিরোধী দল থেকে নেওয়া হয়েছে সেগুলো আটকানোর জন্য সরকার দল থেকে যে ধরনের ব্যবহারটি করা হয়েছে মাননীয় স্পিকার, আমরা দেখেছি 12 মাসের সমাবেশের ক্ষেত্রে যে তাদের এই মহাসমাবেশ ভণ্ডুল করার জন্য মাননীয় স্পিকার সারা বাংলাদেশে হরতালের মতো একটি ব্যবস্থা তৈরি করা হয়েছিল মাননীয় স্পিকার। এটি সরকারের পক্ষ থেকেই মাননীয় স্পিকার। যদি এই হয় গণতান্ত্রিক দেশে বিরোধী দল তার দাবিটি তুলে না ধরতে পারে মাননীয় স্পিকার, যদি তার সেই অধিকারটি না থাকে মাননীয় স্পিকার, তাহলে কি ক্ষেত্রে বা কোন কারণে জাতীয় সংসদে তারা যাবে মাননীয় স্পিকার, এটি হচ্ছে প্রশ্নের বিষয়। তারা সেই বিষয়টি এড়িয়ে গেছে। আমরা যেটি বলছি যে সরকার দল যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে বিরোধী দলের আনার জন্য যে প্রচেষ্টাটি নেওয়া দরকার ছিল সেটি নিত এবং সংসদটি কার্যকর হতো। সেই জায়গা থেকে আমরা বলছি যে জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আজকের এই ছায়া সংসদে দুটি দল যে বিষয় নিয়ে তাদের বিতর্ক করছে, জাতীয় সংসদ কার্যকর না করার জন্য কে দায়ী। সরকার বলছে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলছে সরকার দায়ী। আসলে দায়ী তো কেউ না কেউ বটেই, এবং কে দায়ী সেটি হচ্ছে গিয়ে নির্ধারণ করার বিষয়, এবং সে কারণের জন্যই তারা আজকে স্বপক্ষে এখানে যুক্তি উপস্থাপন করার চেষ্টা করছে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা তার বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে। তবে আমরা আবারও দুই দলের দলনেতার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনে নেই। প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা জয়ন্ত ভৌমিককে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে দ্বিতীয়বারের মতো সংসদে সুযোগ দানের জন্য। আজকে বিতর্কের যে জায়গাটি ছিল সেটি হলো এই সংসদ অকার্যকর হওয়ার পেছনে দায়ীটিকে বিরোধী দল না সরকারি দল। একটু লক্ষ্য করে দেখবেন তাদের প্রত্যেকটি বক্তব্য ছিল এরকম, সংসদ কার্যকর না হওয়ার ফলে আমরা যে কি ক্ষতির কারণ হচ্ছে সেটি তারা দেখিয়ে গেছেন, কিন্তু দায়টি সেটি তারা সম্পূর্ণ এড়িয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমাদের জায়গা থেকে অত্যন্ত স্পষ্ট ছিল যে কিভাবে সরকারি দল বিরোধী দলকে সংসদে আসতে দিচ্ছে না এবং তাদেরকে যে গঠনমূলক সমালোচনাটা সেটা তারা সহ্য করতে পারছে না, সেই কারণে বিভিন্ন প্রতিবন্ধকতাটি সৃষ্টি করছে, সেটি আমরা দেখিয়ে গেছি। মাননীয় স্পিকার, তিনি একটি প্রশ্ন করেছেন যে বিরোধী দল সংসদে না এসে বেতন ভাতা ভোগ করছে। আচ্ছা, যদি তাই হয় মাননীয় স্পিকার, আমরা তো দেখি বিরোধী দলকে আন্দোলন করতে, সংগ্রাম করতে। আজকে যখন সোহেল তাজ প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করে, তারপরে সংসদ সদস্য থেকে পদত্যাগ করে, তারপরে যখন তার বেতন ভাতা থেকে তার অ্যাকাউন্টে জমা হয়, সেটিকে কিভাবে তারা ব্যাখ্যা করবেন, আশা করি জবাবটি পাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপরে একটু লক্ষ্য করবেন, আমরা বারবার একটি প্রশ্ন করেছিলাম যেটি হলো কোরাম সংকটের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাননীয় স্পিকার। আমরা দেখি প্রধানমন্ত্রী যখন সংসদে থাকেন তখন সংসদ সদস্যরা যান, এছাড়া যান না মাননীয় স্পিকার। এই দায়টি কার? এই দায়টি কি বিরোধী দল নিবে না সরকারি দল নিবে? এটি আশা করি উত্তর দিয়ে যাবেন শেষ পর্যন্ত হলেও মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার, তিনি বাজেটের কথা বলেছেন, বাজেট অধিবেশন শুরু হবে, কিন্তু মাননীয় স্পিকার সেই বাজেট অধিবেশনে বিরোধী দলের 8 জন নেতা যখন কারাগারে, তখন মাননীয় স্পিকার কোন মুখে তারা সংসদে যাবে, সংসদে কথা বলার সুযোগটি পাবে সেটি নিশ্চয়তা দিবে? তিনি বলেছেন কখনো মাইক বন্ধ করে দেননি। মাননীয় স্পিকার, আমরা দেখি বিরোধী দল যখন শেষ দিন ওয়াকআউট করলো, সেই দিন মাননীয় স্পিকার নীলুফার চৌধুরী মনি ওনার কথা বলার কথা ছিল মাননীয় স্পিকার, কিন্তু তাকে সুযোগটি দেওয়া হয়নি এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি টকশোতে তিনি বলেছেন যে তার সুযোগটি দেওয়ার কথা ছিল, কিন্তু স্পিকার বলেও তার সেই সুযোগটি দেননি। এরকম আমরা অসংখ্য উদাহরণ দেখবো মাননীয় স্পিকার, যখন বিরোধী দলকে সুযোগটি দেওয়া হয়নি। তিনি মাত্র একটি উদাহরণ দিয়েছেন যে মাননীয় বিরোধী দলের নেতাকে কথা বলতে দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার যে অধিকাংশ সময় তাদেরকে প্রতি যে নিপীড়ন করা হয় এবং সংসদে আসার প্রতি যে প্রতিবন্ধকতা তৈরি করা হয় সেটিকে তারা দেখিয়ে যেতে পারেননি যে সেই প্রতিবন্ধকতা তৈরি করছে না। এবং মাননীয় স্পিকার, আমাদের জায়গা থেকে আরেকটি প্রশ্ন ছিল যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে সংসদ কার্যকরের বিষয়টি, সরকারের পদক্ষেপটি কি হওয়া ছিল। আমি 2 জন বক্তার কাছে প্রশ্নটি করেছি মাননীয় স্পিকার, একজন বক্তা এই প্রশ্নটি দিয়ে যাননি মাননীয় স্পিকার। আশা করি যুক্তি খণ্ডন এসে দিয়ে যাবেন মাননীয় স্পিকার। তাই সকল ক্ষেত্রে বিবেচনা করে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য সরকারি দল দায়ী। তাই মাননীয় স্পিকার, এই মহান সংশোধনের প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে নিরন্তর শুভেচ্ছা। বিএসবি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেট্রোপলিটন, কিংস, উইনসাম এবং ক্যামব্রিয়ান কলেজে 90। এবারে সবশেষে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা বায়াজিদুর রহমান খানকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করা। স্পিকার, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তারা বারবার বলে যাচ্ছেন যে কি উদ্যোগ নেওয়া হয়েছে বিরোধী দলকে আনতে। মাননীয় স্পিকার, এখানে কেউ কোনে পক্ষ নয়, কেউ বরপক্ষ নয়, কাউকে বরণ করে নিয়ে আসতে হয় না। এখানে সবাই জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের ভোট নিয়ে স্বেচ্ছায় জনগণের কথা বলার জন্যই তাদেরকে সংসদে আসতে হয়। মাননীয় স্পিকার, উদ্যোগটা নিতে হয় না। মাননীয় স্পিকার, অশালীন কথা বলার কথা বলেছেন একজন মরহুম রাষ্ট্রপতিকে নিয়ে। মাননীয় স্পিকার, অশালীন কথা বলার কথা বলেছেন, প্রধানমন্ত্রী নাকি বলেছে বিরোধী দলকে কেমন চাপে রাখতে হয়। মাননীয় স্পিকার, আমরা একটু স্মরণ করে দিতে চাই, অন্য দলের নেত্রীও কিন্তু বলে থাকেন লুলা ল্যাংড়া করে সরকারকে ছেড়ে দেবো। বিগত কয়েকদিনের আগের অধিবেশন আমরা দেখেছি কি অশ্লীল অশ্রাব্য ভাষায় কাপড় খোলার মতো কথা বলে সেখানে আলোচনা
আলোচনা করেছে বিরোধী দলের নেতারা, অশালীন বক্তব্য, এরকম করে এক পক্ষের কথা বলা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বসার জায়গা নিয়ে যারা সংসদ অধিবেশন পরিত্যাগ করে মাননীয় স্পিকার, সেইখানে সংসদ কার্যকর করার পেছনে কিভাবে সরকারের দুর্বলতা থাকতে পারে আমার প্রশ্ন আসে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধুমাত্র এই সরকার নয়, আমরা আমাদের সামগ্রিক বক্তব্যটা সাজিয়েছিলাম যে আজকের বাংলাদেশের সবগুলো বিরোধী দল সবগুলো সংসদ অকার্যকরের পেছনে দায়ী। তারা সেই জায়গাটা থেকে অনেক দূরে সরে গিয়ে শুধুমাত্র বর্তমান সংসদে সে সীমাবদ্ধ করে ফেলেছেন। সেখানে দাঁড়িয়েও যদি আমরা বক্তব্য করি, কোরাম সংকটের কথা বলেছেন, কোরাম সংকট যদি নাও থাকে, কোরাম সংকট যদি নাও থাকে, শুধুমাত্র সরকারি দল যদি সেখানে থাকেন সেই নিরুত্তাপ সংসদে কোনো লাভ হয় না বিরোধী দল না থাকলে। বলেছেন প্রধানমন্ত্রী সংসদে আসলে অন্যান্য নেতারা আসেন, তবুও তো আসেন, কিন্তু বিরোধী দলীয় নেত্রী সংসদেও আসেন না, তারা সংসদ সদস্যরাও আসেন না। এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন আমার জানা নেই। মাননীয় স্পিকার, সোহেল তাজের কথা বলেছেন, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়, সেখানে আইনগত জটিলতা ছিল, তার প্রতি তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, তিনি নিজে বেতন ভাতা নেননি, যেমন করে বিরোধী দলের নেতারা শুল্ক মুক্ত গাড়ির সুবিধা নেন, তিনি বরং বলেছেন আমি নিব না। এই সততাটুকু সরকারি দলের একজন সংসদ হিসেবে তিনি দেখাতে পেরেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংসদে আলোচনা করতে বাধা কোথায়? একটা দেশের গুরুত্বপূর্ণ ইস্যু যখন তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, সেটি নিয়ে কেন গোল টেবিল বৈঠক হতে হবে হোটেল, কোনো একটা নামি দামি হোটেলের বলরুমে? কেন আজকের সংসদে বিরোধী দল তাদের বাজেট ভাবনা পেশ করে কোনো একটি গুরুত্বপূর্ণ হোটেলের বলরুমে? সেখানে কি সংসদ ভবন নেই? তারা কি সংসদের কাছে দায়বদ্ধ নয়? তারা কি জনগণের কাছে দায়বদ্ধ নয়? কেন হোটেল রুমের বলরুমে গিয়ে আজকে বাজেট ভাবনা পেশ করতে হয়? কেন বাজেটের সূক্ষ্ম সমালোচনা সংসদে এসে হয় না? মাননীয় স্পিকার, পুলিশি হামলার কথা বলেছেন। পুলিশি হামলা এর আগে আমরা দেখেছি নারী সংসদরাও কমান্ডো স্টাইলে পুলিশের উপর হামলা করেছেন। এই এটা আমাদেরকে বলে যাবে না। সুতরাং সবগুলো ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের ইচ্ছা আছে কি নেই, তার চেয়ে একটি বড় ইচ্ছা বিরোধী দলের কতখানি অনিচ্ছা রয়েছে। কেন বিরোধী দল জনগণের দায়বোধ নিয়ে, কেন বিরোধী দল তাদের ভোটের দায়বোধ নিয়ে, কেন বিরোধী দল তাদের জনগণের কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা নিয়ে সংসদে উপস্থিত হয়নি? আর এই কারণেই সংসদ অকার্যকর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বাজিদুর রহমান খানকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করার জন্য। আমাদের এই জাতীয় সংসদ কার্যকর করা নিয়ে আমাদের পত্র পত্রিকা, টেলিভিশন, সমস্ত মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় তুলতে আমরা দেখেছি যে কখনো বলা হয় সরকারের পক্ষ থেকে বিরোধী দল একটা সিটের জন্য, একটা আসনের জন্য সেখানে তারা সংসদে যাচ্ছে না, ঠিকই তারা তাদের বেতন ভাতা দিয়ে বিভিন্ন বিষয়গুলো নিচ্ছে, তাহলে এটার জন্য বিরোধী দলের দায়ী। আবার সরকারের পক্ষ থেকে যখন এই অভিযোগ করা হয়, বিরোধী দল থেকে বলা হয় না, সেটা কোনো কারণ নয়, আমাদেরকে মাইকে কথা বলতে দেওয়া হয় না, অশ্লীল ভাষায় আমাদেরকে বকাবকি করা হয়, আমাদের নেতা নেত্রীদের নিয়ে বিভিন্ন রকম অযৌক্তিক কটূক্তি করা হয়, এবং সে কারণের জন্য আমরা সরকারি দলের এই বিভিন্ন নির্যাতনের কারণে আমরা সেখানে যেতে পারি না। সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছিল যেখানে বিরোধী দল 40% জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, সুতরাং একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যদি সংসদে না যায় তাহলে দায়ভার সেই বিরোধী দলের উপরে বর্তাবে। সেটা কোনোভাবে বর কনের কোনো খেলা নয়, বর পক্ষ মেয়ে পক্ষ রাগ ভাঙাবে এ ধরনের কোনো ইস্যু কিন্তু এখানে নয়। কিন্তু বিরোধী দল থেকে বলা হয়েছিল আবারও যে 12ই মার্চে যখন সমাবেশ করা হয়, ঠিক সেই সমাবেশকে পণ্ড করার জন্য, ভণ্ডুল করার জন্য সরকার যেখানে একটা কৃত্রিম হরতালের মতো একটা অবস্থান তৈরি করেছিল, সেখানে কিভাবে বিরোধী দল সংসদে গিয়ে জনগণের পক্ষে কথাগুলো উত্থাপন করতে পারবে, সেখানেও কিন্তু একই রকম পরিবেশ করা হবে। এবং এই প্রসঙ্গে আমাদের এই জাতীয় সংসদের একজন এমপি তথা প্রতিমন্ত্রী আছে কি নাই তিনি জানি না, প্রতিমন্ত্রী সোহেল তাদের কথা বলা হয়েছে তাকে যদি বেতন ভাতা দেওয়া হয় তাহলে বিরোধী দলের বেতন ভাতা নিয়ে কেন প্রশ্ন উত্থাপন করা হয়, তারও যুক্তি পাল্টা যুক্তি আমরা শুনেছি। কিন্তু আমাদের সাথে যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে টকশো প্রসঙ্গে আসছিল, একটি জনপ্রিয় অনুষ্ঠান নিজে পরিচালনা করেন, পত্রিকায় লিখেন, মতামত দেন, বিভিন্ন ক্রাইসিসে জাতির সামনে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন, তেমনি একজন ব্যক্তিত্ব আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন প্রবীণ খ্যাতনামা সাংবাদিক, দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন। আমরা শুনব আমাদের এই প্রতিযশা সাংবাদিকের কাছ থেকে আজকের এই সরকারি ও বিরোধী দলের এই মক পার্লামেন্টের বক্তব্যের আলোকে তার বক্তব্য। অত্যন্ত চমৎকার প্রাণবন্ত বিতর্ক, যে বিতর্ক আমাকে উৎসাহিত করেছে। আমার ধারণা, আমার বিশ্বাস যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরও উৎসাহিত করবে। এই কারণে এই জেনারেশনের ছেলে এবং মেয়েরা যে ভাষায় সংসদ কার্যকর করার জন্য বক্তব্য রাখেন, আমাদের এমপিরা যদি এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আমার মনে হয় আগামী দিনে সংসদ অকার্যকর হবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি। সংসদ বর্জনের কালচার নতুন নয়, এটা পুরনো, দীর্ঘদিনের। আমরা যদি হাউস অব কমন্সের দিকে তাকাই, লোকসভার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বর্জন হয়েছে, তবে লাগাতার বর্জন নয়।
বর্জন কিংবা ওয়াকআউট দুইটাই কিন্তু সংসদের অংশ। সরকারি এবং বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা যা বলেছেন তাতে কিন্তু সবাই চান, সবার মধ্যে কিন্তু একটা আকুতি আছে এই সংসদ কার্যকর হোক। সেই কারণে আজকে এককভাবে দায়ী না করে আমি কাউকে দায়ী করতে চাই না। আমি মনে করি এই সংসদ আমাদের কার্যকর হোক এই কারণে জাতীয় স্বার্থ নিয়ে যেটা বলেছেন যে অনেক বক্তা বলেছেন জাতীয় স্বার্থ নিয়ে কথাবার্তা হয় না, এটা ঠিক। জাতীয় স্বার্থ নিয়ে, জাতীয় ইস্যু নিয়ে সংসদে তেমন কোনো আলোচনা হয় না, আলোচনা হয় গালিগালাজ নিয়ে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে আমি বহুদিন সংসদ কভার করেছি, 1991 থেকে 2012। এর আগে যে সংসদ ছিল ওই সংসদে আমরা দেখেছি অনেক প্রাণবন্ত আলোচনা হতো, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। কারণ সরকারি দল যখন বক্তব্য রাখেন বিরোধী দলের অনেকেই অনুপস্থিত থাকেন, অথবা বিরোধী দল যখন বক্তব্য রাখেন সরকারি দলের হাত চাপড়ানোর কারণে অনেক বক্তব্য শোনা যায় না। টেলিভিশন এবং রেডিও মারফতে আমরা যে সমস্ত বক্তব্য শুনি সেটা আমার মনে হয় না শোনাই ভালো। আমরা এটা আশা করি না। এদেশে একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে এই সংসদ অকার্যকর হয়েছে সেটার জন্য একভাবে দায়ী না করে মানুষ কিন্তু চায় একটা সমাধান। সমাধানটা কি? এই মুহূর্তে এটা বিতর্কের কথা বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের বিতর্ক, সেই বিতর্কের কিন্তু সুরাহা হয়নি। হ্যাঁ, এটা ঠিক, বিরোধী দলের সংসদে যাওয়া উচিত। আমি মনে করি বিরোধী দলের সংসদে যাওয়া উচিত এবং সংসদেই তাদেরকে থাকতে হবে এবং কথা বলতে হবে, এবং সরকারি দলকেও কিন্তু পরিবেশ তৈরি করতে হবে। সরকারি দলের দায়িত্ব নেই এটা কিন্তু একদম ঢালাওভাবে বলা ঠিক হবে না, কারণ সরকারি দলের দায়িত্ব আছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কের শেষ পর্যায়ে যখন সমাধান হতে যাচ্ছিল, স্যার নেনিয়ান যখন আসছিলেন তখন একটি শব্দের কারণে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সমঝোতা, যে সংলাপ বন্ডুল হয়ে গিয়েছিল। সেটা ছিল সরকারি দলের তরফে বলা হয়েছিল যে একটি কাগজে লিখে দিন যে আপনারা আর হরতাল করবেন না। 176 দিন হরতালের পরে তখন প্রয়াত নেতা মিজানুর রহমান চৌধুরী বলেছিলেন দাসখত দিয়ে রাজনীতি করা যায় না। ওই একটি শব্দের পরেই কিন্তু আলোচনাটা ভেঙে যায়। আজকের বাংলাদেশের যে অন্তহীন সমস্যার মধ্যে আমরা ডুবে আছি, এই অবস্থায় আমি মনে করি আমরা সবাই, দেশের জনগণ, আজকে যারা বিতর্কে অংশ নিয়েছেন তারাও কিন্তু চান দেশটা সুন্দর হোক, স্বাভাবিক হোক, ভালোর দিকে চাক, আমরা সবাই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাই। কিন্তু পরিস্থিতিটা হচ্ছে কি, এই অসুস্থ রাজনীতির ধারা যেভাবে যাচ্ছে, এই অসুস্থ রাজনীতির কারণে মানুষের মধ্যে কিন্তু হতাশা, ক্ষোভ দিন দিনই বাড়ছে। আমি দুটো টকশো করি, দুটো টকশোতে আমি দেখি সাধারণ মানুষ যারা প্রশ্ন করেন তাদের প্রশ্নের মধ্যে কিন্তু একটি দিক থাকে, তারা বলেন যে আসলে এ এবং বি দুটোই আমাদের সমাধান দিতে পারছে না। মানুষ কিন্তু সমাধান খুঁজছেন। আজকের যে বিতর্ক, এই বিতর্কে আমি একটি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনারা সবাই চাচ্ছেন যে একটা সমাধান। আপনারা কিন্তু বিরোধী দলকে বাদ দিয়ে সংসদ চাচ্ছেন না। দুর্ভাগ্য হচ্ছে, দেখেন গত নির্বাচনের সময় বিরোধী দলের আজকে যারা বিরোধী দল তখন তো সবাই সমান ছিলেন, বিরোধী দলের তরফে বলা হলো 30 দিন একটানা সংসদ বর্জন করলে সদস্যপদ খারিজ হয়ে যাবে। তারা হয়তো তখন ভাবেন নাই তারা সরকারি দলে থাকবেন না, তারা বিরোধী দলে থাকবেন না, বা সরকারি দলে যদি থাকতেন তারা তাহলে হতো এটা আগে অকার্যকর হতো। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে দিনের পর দিন বর্জন হচ্ছে। এই বর্জনের আসল কারণটা খুঁজে বের করা ছাড়া আজকে কোনো সমাধান আমরা পাবো না। তাই আমি মনে করি আমাদের প্রয়োজন হচ্ছে সচেতনতার, যে সচেতনতা ভালোবাসা, দেশপ্রেম এবং মানবিক এবং যথার্থ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। সেটাই তার কারণটা হচ্ছে এই দেশকে আমরা ভালোবাসি সবাই, এই দেশটা আমাদের সবার। আর যে আজকে যে হাসান আহমেদ কিরণ যে বিতর্ক প্রতিযোগিতা দীর্ঘদিন তিনি পরিচালনা করেন, আমি লক্ষ্য করি টেলিভিশনের পর্দায় যখনই আমি সুযোগ পাই আমি দেখি এই কারণে এই জেনারেশনের ছেলেরা ও মেয়েরা তারা কিন্তু দেশটাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা চায় একটা সুষ্ঠু সমাধান। তবে আমার বিবেচনায় মনে করি এককভাবে কাউকে দায়ী না করে আমরা আসুন আমরা সবাই মিলে সংসদকে কার্যকর করি। সরকারি দলের মানসিকতা পরিবর্তন করতে হবে, সাথে সাথে বিরোধী দলের মানসিকতারও পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের মধ্যে দিয়েই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এটাই আমাদের আজকের এই বিতর্কের প্রত্যাশা হোক, সেটাই আমি চাই। ধন্যবাদ জনাব মতিউর রহমান চৌধুরীকে। সংসদ থেকে রাজপথ, রাজপথ থেকে এয়ার কন্ডিশন রুম, বহু রাজনৈতিক পট পরিবর্তন তিনি দেখেছেন। যদিও আজকে তাকে কিছুটা হলো হতাশাগ্রস্ত মনে হয়েছে এ এবং বি উভয়কে কিভাবে একত্রিত করা যায়। আবার তিনি আশার দিকও দেখিয়েছেন। তিনি বলেছেন যে মানুষ যে সমাধান চায় সেই সমাধানের দায় দায়িত্ব এই দু দলকেই নিতে হবে। তো
তবে একটা কথা তিনি স্পষ্টভাবে বলেছেন, ভালোবাসা এবং দেশপ্রেম, এই ভালোবাসা এবং দেশপ্রেমে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ জনাব মতিউর রহমান চৌধুরী আপনাকে আমাদের এই বক্তাদের বক্তব্যের আলোকে আজকের এই টেলিভিশনে দর্শকদের উদ্দেশ্যে আপনার চমৎকার কথাগুলি বলার জন্য। আমরা রীতি অনুযায়ী আমাদের ফলাফলের দিকে আসছি। সম্মানিত বিচারক আমাদের হাতে যে ফলাফল পৌঁছে দিয়েছে সেই ফলাফল অনুযায়ী যেহেতু একটি সংসদীয় বিতর্ক, সেই কারণে আমরা হা না ভোটের মধ্যে দিয়ে আজকের এই সংসদের এই ফলাফল আমরা ঘোষণা করব। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে কি হয়নি, যে বিষয় নিয়ে দুটি দল বিতর্ক করেছিল, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেটি ছিল জাতীয় সংসদ কার্যকর না হওয়ার জন্য বিরোধী দল দায়ী। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিচারকের রায়, আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। অর্থাৎ না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, এবং সে কারণের জন্যই আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ড্যাফোডিল ইউনিভার্সিটিকে, এবং সেই সাথে আরো বেশি অভিনন্দন রইল খুলনা বিশ্ববিদ্যালয়কে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।